কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধান বিচারপতি। সড়ক ও রেলপথ অবরোধে ব্যাপক জনদুর্ভোগ। চীনের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো খাত সহ 21টি সমঝোতা ও 7টি ঘোষণা সই। রপ্তানির তথ্যে গরমিল, অর্থ পাচার হয়েছে কিনা খতিয়ে দেখার তাগিদ। Sponsored by Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন, বেলা ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। আগামী 1 মাসের জন্য সরকারি চাকরিতে কোটা নয়, মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। কারণ সরকারি চাকরিতে নিয়োগে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের পক্ষ বিপক্ষকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের জারি করা সরকারি পরিপত্রটির কার্যকারিতা বজায় থাকবে। আগামী 7 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি বলেছেন, হাইকোর্টের রায় দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সর্বোচ্চ আদালত। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি 30%, নারী 10%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধী 1% সহ সব মিলিয়ে শতকরা 56% কোটা পদ্ধতি চালু ছিল। কিন্তু সরকারি চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাতে বলা হয় নবম গ্রেড বা প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বাতিল করা হয় 56% কোটা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওহিদুল ইসলাম তুষার সহ মুক্তিযোদ্ধার 7 সন্তান। গত 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এর ফলে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়। হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গত 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ কোনো আদেশ না দিয়ে হাইকোর্টের রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেন। এ অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নতুন করে আবেদন করেন। ওই 2 শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা কোটা নিয়ে ভুল আন্দোলন করছে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলেন। প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান। কোমলমতি ছাত্রদেরকে বলছেন যে আশা প্রকাশ করছেন যে তাদের যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার ভিসি মহোদয়রা, প্রক্টর মহোদয়রা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধানগণ, তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন, বোঝাবেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারী সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিয়েছেন রাজধানীর শাহবাগে। সেখান থেকে সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এখনকার কি অবস্থা, তাদের কর্মসূচির এখন কি চলছে? মিন্টু, আমাকে শুনতে পাচ্ছেন? মিন্টু, এখন কি কর্মসূচি তারা করছে, তারা কি বলছে এই বিষয়ে একটু জানতে চাইবো।
না, মেধা অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরির দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন সকাল থেকে শুরু হয়েছে এবং সেটি চলমান রয়েছে এবং প্রচণ্ড রোদ এবং গরম সেটি উপেক্ষা করেই শিক্ষার্থীরা তাদের যে দাবি, সে দাবির নিয়ে শাহবাগে অবস্থান করছেন এবং এই শাহবাগে আসলে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। শুধুমাত্র জরুরি সেবার যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স, সেগুলো চলাচল করতে পারছে এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন, প্রতিবাদী গান হচ্ছে, প্রতিবাদী কবিতা হচ্ছে এবং তাদের যে দাবি, সে দাবি সেটি হচ্ছে যে সর্বোচ্চ 5 ভাগ কোটা থাকতে পারে, সেটি সুবিধাবঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য। এছাড়া কোটা আর কোনো কোটা থাকতে পারবে না এমন তাদের আসলে দাবি। এবং যদিও আজকে উচ্চ আদালতের একটি স্থগিতাদেশ রয়েছে, তবে আন্দোলনকারীরা তারা যেটা বলছেন যে তারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তাদের যে দাবি সেটি সরকারের নির্বাহী বিভাগের কাছে। এবং সেক্ষেত্রে তারা বলছেন সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা আসতে হবে। এবং আজকে তাদের যে কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে, এখন পর্যন্ত যে ঘোষণা, আজকে সন্ধ্যা 7টায় পরবর্তী যে ঘোষণা বা কর্মসূচি সেটি ঘোষণা হবে এমনটি তারা বলছেন এবং তারা তাদের যে কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাবেন বলছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিন্টু, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা পরবর্তী সংবাদে আবারও চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হতে। শাহবাগের কি অবস্থা, আন্দোলন কিরকম চলছে, সেটাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব পরবর্তীতে। রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে 14 এলাকার বিহাস মোড়ে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, নিশ্চয়ই জনদুর্ভোগ হচ্ছে কিছুটা রাস্তা চলাচলে, আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে কি বলছে বা তারা কি কি কর্মসূচি পালন করছে সেখানে? কবিতা, আসলে দুপুর 12টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজশাহী যে ঢাকা মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের বিক্ষোভ কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছেন। তবে এখন তারা অবস্থান নিয়েছেন বিহাসের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট ছিল সেখানে অবস্থান নেওয়ার পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে এই বিহাসের এখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে একটা থেকে কিন্তু এখন পর্যন্ত তারা এই শহরের প্রবেশমুখে কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং এখানে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এবং শিক্ষার্থীরা তাদের স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে আসলে কোটা পদ্ধতির সংস্কার চাই। আসলে মূলত শিক্ষার্থীদের যে কিছুদিন ধরে যে লাগাতার আন্দোলন চলছে, সেই আন্দোলনের ফলশ্রুতিতেই যে বাংলা পকেট কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন। তো আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সংগঠক রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলে জেনে নেব যে আপনাদের তো হাইকোর্ট, তো সুপ্রিম কোর্ট তো হাইকোর্টের যে আদেশ সেটাকে স্থগিত আদেশ দিয়েছে 1 মাসের জন্য, তারপর আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের হাইকোর্টের সাথে কোনো প্রত্যাশাও নাই, খবরের জায়গাও নেই। আমাদের জায়গা হলো যে নির্বাহী বিভাগ অতি দ্রুত একটা পরিপত্র জারি করুক, যাতে করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হয়, শিক্ষার্থীরা যেই এক দফা দাবি চাচ্ছে সেটা যেন নিশ্চিত হয় এবং আইনগত জটিলতা যেন নিরসন হয়। ধন্যবাদ। তো আসলে শিক্ষার্থীদের আন্দোলনটা তারা এখনো আরো চালিয়ে যাবে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো কবিতা, এই ছিল এখান থেকে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার খবর। জি, আমরা বুঝতে পেরেছি। বুলবুল হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করছে, আমাদেরকে সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল হাবিব। কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। উভয় পাশে সৃষ্টি হয়েছে যানজট, বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। আজকে সকাল 10:30 থেকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেডিকেট, সেখানে আমরা দেখছি উভয় পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন। এবং ইতিমধ্যে জানেন আপনি যে আদালতের রায় এসেছে যে 1 মাসের স্থগিত আদেশ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আসলে শিক্ষার্থীদের এখন পরবর্তী কর্মসূচিগুলো কি হবে, তবে তারা যেমনটি প্রাথমিকভাবে বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবে না। এর আগে তারা আদালতের রায় পাওয়ার পরে কিন্তু সেই কথাটি তারা আমাদের সাথে বলছেন। আর আগে দেখছি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কবিতা আবৃত্তি সহ পথনাটক তারা করছেন এবং তাদের যে যৌক্তিক দাবি তারা তুলে ধরে বারবারই বলছেন যে এটি
সম্পূর্ণ একটি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে তারা রাজপথ ছাড়বেন না, এবং তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের এই দাবি বাস্তবায়নের চেষ্টা করবে। আমরা চাই সংসদে কোটা সংস্কার করে, যে এখানে সুবিধাবঞ্চিত আছে, তারপরে অনগ্রসর জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধীরা আছেন, তারপর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান পর্যন্ত, এই যে একটি জাতিগোষ্ঠী, এদের মধ্যে যৌক্তিকভাবে যতটুকু প্রয়োজন সেটা ঠিক করে এর মধ্যে সর্বোচ্চ 5% রেখে তারপর একটি আইন সংসদ থেকে পাশ করতে হবে। নির্বাহী বিভাগ এই কাজটি করবেন। যদি দাবিটি না মানা হয় তাহলে আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো এবং পরবর্তীতে আমাদের এই অবরোধ কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর করা হবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে তারা বলছেন যে এক দফা যে দাবি ছিল সেটি আসলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো তারা চালিয়ে দেবেন। এ ছিল এখানকার সর্বশেষ। কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে যানজট রাজধানী জুড়ে। 1 ঘন্টার জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সাধারণ মানুষকে। প্রচন্ড রোদ দুর্ভোগকে করেছে আরো তীব্র। তাহিদ সরব এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। আগের দিনের ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে শুরু হয় চাকরিতে কোটা বিরোধীদের বাংলা ব্লকেট। এরপরে সড়কে যান চলাচলের গতি কমতে থাকে। রাজধানীর প্রধান প্রায় সব সড়কেই সৃষ্টি হয় যানজট। এ অবস্থা ছিল দুপুর 12টায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে। এক পাশে তীব্র যানজট, অন্য পাশে যানশূন্য। নিচের সড়কে তখন ছিল বাংলা ব্লকেট। এমন পরিস্থিতিতে আটকে থাকেন সাধারণ মানুষ। প্রচন্ড রোদে ঘন্টার পর ঘন্টা থেমে থাকা, অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে ফ্লাইওভারের সড়ক বিভাজক টপকানোর নানা চেষ্টা। অনেক জাম তো, আমরা তো গ্যাস লইতে সমস্যা, গাড়ি জমা তো আমরা মালিকের কাছে কিছু কম টম নিব না, এই জন্য আমরা পাম্পে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে আমাদের গ্যাস লইতে। ঠিক আছে, এখন আমরা বাধ্যতামূলক আমাদের পেটের দায়ে আমরা গাড়ি এইভাবে পার করতেছি। একে গেলো জমার প্যারা, আর এগুলো গ্যাসের প্যারা। এখন যদি এই এনতে যদি না ছুটি গ্যাসে লইতে পারব না। কোটার জন্য ছাত্ররা আন্দোলন করতেছে, এখন এই কারণে গাড়িগুলো সব বন্ধ। আমরা এখন ঢুকতে পারছি না, আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি। এখন বাধ্য হয়ে মোটরসাইকেল উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছি। বহু সময় অপেক্ষায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যক্তিগত গাড়ি থেকে গণপরিবহনের চালক ক্ষুব্ধ সবাই। পরশুদিনকার আগারগা বন্ধ করছে, 4 ঘন্টা বন্ধ ছিলাম, 4 ঘন্টা গাড়ি চালাইতে পারি না মামা। আমরা তো দৈনিক রোজানি রোজ খাই। আজকেও সেম একই অবস্থায়, যে 1.5 ঘন্টা হয়েছে এই পর্যন্ত আইছি। 1.5 ঘন্টা কবে যে যাবো তা জানি না। চাঙ্কারপুল থেকে এই পর্যন্ত আসছি ভাই, 3.5 ঘন্টা লাগিয়ে গেছে। রাস্তায় এত জ্যাম, এত রোদ্রের ভিতরে ভাই, আমরা কোন দিকে যাবো? আমরা তো দিন আইন না দিন খাই, এরকম তো না কুটিপতি ভাই, বুঝছেন? ব্যবসা করে খাইতেছি। এখন দেখা গেছে এদিকে তেনে জামু উত্তরা, চাঙ্কারপুল থেকে লাগবে আরো 3 ঘন্টা। ভুক্তভোগীদের হতাশা, আন্দোলন যার হোক আর যে কারণেই হোক, দুর্ভোগ কেন সাধারণ মানুষের? তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা। বাংলা ব্লকেট কর্মসূচিতে দুর্ভোগে সাধারণ মানুষ। রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাহিদ হোসেন, এই আন্দোলন নিয়ে সাধারণ মানুষ আসলে কি বলছে এবং নিশ্চয়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে কি জানাবেন? সঠিক তথ্যই দিয়েছেন। সকাল থেকে আজ যে বাংলা ব্লকের কর্মসূচি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলমান আছে এবং যার প্রভাব আসলে জনজীবনের উপর পড়েছে। যারা গন্তব্যে ফিরছেন, যারা ঘরে ফিরছেন, যারা কার্যালয়ে ফিরছেন, তারা কিন্তু দুর্ভোগেই পড়ছেন। আপনাকে আমি একটু ঘুরে দেখাতে চাই। কারণ বাজারের যে মেট্রো রেলের যে স্টেশন, সেখানে কিন্তু দীর্ঘ একটি সারি দেখতে পাচ্ছি এবং এই সারি কিন্তু যে মেট্রো রেলের যে টিকিটটি ক্রয় করবেন সেই টিকিট ক্রয়ের এটা অন্যান্য সময়ে আমরা আসলে দেখি না। এবং মেট্রো রেলের যে সকল চিত্র আমরা দেখি অন্য সময়ে, সেখানে মানুষ আসে এবং একটি রেল আসলে সেখানে সব যাত্রী কিন্তু উঠতে পারে, কিন্তু এখানে সব যাত্রী যেমন উঠতে পারছে না, এটি যেমন সত্য, এর পাশাপাশি টিকিট ক্রয়ের ক্ষেত্রেও এই দীর্ঘ সারি দ্বিতীয় তলা থেকে শুরু করে প্রথম নিচতলা পর্যন্ত গিয়েছে এবং মানুষ টিকিট কাটার জন্য দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা। যেহেতু সড়কে অন্যান্য যানবাহন চলছে না, কাজে মানুষ একমাত্র যানবাহনের যাতায়াতের মাধ্যম হিসেবে এই মেট্রো রেলকে বেছে নিচ্ছেন এবং সেখানে আসলে এই দুর্ভোগটা পোহাচ্ছেন। এবং যারা ঘরে ফেরা মানুষ কিংবা কর্মস্থলে ফেরা মানুষ, তারা বলছেন আসলে যেহেতু দাবিটা সরকারের কাছে, তা কাজেই মানুষের জনদুর্ভোগটা কীভাবে এড়ানো যায় এবং জনদুর্ভোগ এড়িয়ে কীভাবে দাবি বাস্তবায়ন করা যায় সেদিকেও হয়তো বা শিক্ষার্থীদের দেখার কিংবা ভাবার সময় এসেছে। আপনি দেখছেন যে আসলে মেট্রো রেলের এই ফ্লোরটিতে জনগণ ভর্তি করা এবং অন্যান্য সময়ে কিন্তু এমনটি হয় না। অর্থাৎ আজকের দিনটা একেবারেই ব্যতিক্রম, যেহেতু বাংলা ব্লকেটের সব একেবারেই সরাসরি প্রভাবটা পড়েছে এই মেট্রো রেলের উপরেই। এবং যারা লাইন দাঁড়িয়েছেন টিকিটের জন্য, তারা কিন্তু কেউ কেউ হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা ধরেও আছেন। এবং আরও চমকপ্রদ যে বিষয়টি, কেউ হয়তো বা তার গন্তব্যে যেতে চান কিন্তু একই রুটে আসলে মেট্রো রেলটি যাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে আসলে এই মেট্রো রেলে আসতে হচ্ছে, কেননা একমাত্র
একমাত্র মাধ্যমই হচ্ছে আসলে এই মেট্রো রেলে যাওয়া, এবং সেই যেতে গিয়েই মানুষ দুর্ভোগে পড়ছেন। আসলে বাংলা ব্লকের কতদিন চলবে এবং কতদিন বা কতক্ষণ মানুষের দুর্ভোগ চলবে? বুঝতে পেরেছি জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলা ব্লকের কর্মসূচির কারণে সারা দেশে একরকমের দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা এই মুহূর্তে যুক্ত হব আমাদের আরেক সহকর্মী মাহফুজা মুসলিহির সাথে। তিনি আছেন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। মাহফুজা মুসলিহি, সেখানকার কি অবস্থা দেখছেন? আমি কিন্তু কমলাপুর রেল স্টেশনে নেই, কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মৎস্য ভবন মোড়ের। এখানে অবস্থান করছেন যারা আন্দোলনকারী, তারা সকাল 10:30 থেকেই আমরা দেখছি যে সড়কের চারপাশ আসলে তারা ব্লক করে রেখেছেন, এবং এখানে কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। আমি বিভিন্ন যাত্রী যারা রয়েছেন এখানে চলতি পথে যারা আসছেন যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। বেশ যাত্রীরাই আমাকে জানিয়েছেন যে তাদের আসলে একরকমের হেনস্থার শিকার তারা হচ্ছেন, এবং যারা বিশেষ করে আশপাশ এলাকার যেসব হসপিটাল রয়েছে সেখানে তারা ডাক্তার দেখাতে যারা গিয়েছেন এবং যেসব শিশু নিয়ে তারা দুর্ভোগে পড়েছেন তাদের ক্ষোভ ছিল অনেক বেশি। তারা বারবারই বলছিলেন যে সরকারকে আসলে এই মুহূর্তে একটি সমঝোতায় আসা উচিত যারা আন্দোলনকারী তাদের সঙ্গে। আর আন্দোলনকারী যারা তারা বলছেন যে তাদের দাবি আসলে মেনে না নেওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং মাঠ ছাড়বেন না। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে মৎস্য ভবনের চারপাশ যতগুলো মোড় রয়েছে সবগুলোই কিন্তু ব্লক। এখানে অসংখ্য প্রাইভেট কার, বাস এবং যেসব দূরপাল্লার যাত্রী রয়েছে তারাও কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু পুলিশ, যেসব বিভিন্ন পুলিশ সহ যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু তাদের দায়িত্বে তৎপর রয়েছেন। পুলিশ যারা রয়েছেন তারা বলেছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে এখানে না হয় সেই ব্যাপারে তারা সতর্ক রয়েছেন, এবং এই দাবিটি আসলে তারা বলছেন যে সরকারের বিপক্ষে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, এবং যারা জনগণ রয়েছে তাদের সাথে তারা এই দায়িত্ব পালন করে যাবেন। এবং এখানে যারা রয়েছেন যারা আন্দোলনকারী তারা বলছেন আসলে অনেকেই আসলে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে, কিন্তু তারা বলছেন যে এই দাবিটি শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠী বা কোনো ব্যক্তির নয়, এটি আসলে সমগ্র মানুষ যারা রয়েছেন, বাংলাদেশের যারা জনগণ রয়েছেন, যারা ভবিষ্যতের যারা প্রজন্ম রয়েছেন সবারই আসলে স্বার্থে, এই আপামর জনগণের স্বার্থেই তারা এই আন্দোলন করছেন। এরকম একটি পরস্পর বিরোধী বক্তব্যও কিন্তু আমরা পাচ্ছি। তবে যেসব পথযাত্রী রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা, তারা বলছেন যে প্রজন্মের এই যে দাবি বা আন্দোলন এটিকে তারা সমর্থন করছেন। সব মিলে আসলে মৎস্য ভবনের যে পরিস্থিতি আমরা এমনই দেখেছিলাম। তবে যদি একটু বলে রাখি যে রেল বা মেট্রো রেল স্টেশনের যে খবর, সকাল থেকে আমি ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং মেট্রো রেলের বিভিন্ন স্টেশন ঘুরেছি, সেখানে দেখেছি যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কিন্তু এরকম দুর্ভোগের শিকার হননি যারা যাত্রী বা পথচারী রয়েছে। জি জি, ধন্যবাদ মুসলিহি আপনাকে। মৎস্য ভবন থেকে বাংলা ব্লকের কর্মসূচির সর্বশেষ অবস্থা জানছিলাম, এবং সাধারণ মানুষের কোনো রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা সেই বিষয়টিও জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রীর চীন সফর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওই দেশের সঙ্গে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি ঘোষণা দেওয়া হয়েছে। আর চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে এসব সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। রেজন ফয়জের রিপোর্ট। বুধবার চীনের স্থানীয় সময় সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এই সময়ে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়, শেখ হাসিনা সালাম গ্রহণ করেন। পরে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা এবং লি কিয়াং। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।
দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র সই ও হস্তান্তর হয়। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষর হওয়া 21টি সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই, বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তার বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। এছাড়া অবকাঠামোগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের সহায়তায় নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। এদিকে চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এদিন একটি সমঝোতা স্মারক নবায়ন করেছে। অন্যদিকে টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে, অর্থাৎ ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। বেলা 3টা নিউজ আওয়ারে আছি, সময় হলো বাইজি ডিজিটাল বিরতি নেবার। ফিরছি আরো জানিয়ে। লক্ষ্মীপুরে কুকুর বেড়ালের কামড়ে একদিনে আহত 40। ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলা 3টা নিউজ আওয়ারে। কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বাড়ছে লক্ষ্মীপুরে। পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালের কামড়ে শিশু, বৃদ্ধ, নারীসহ আজ 40 জন আহত হয়েছেন। আহতদের সবাই লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সবাই পৌর শহরের বিভিন্ন স্থানের বাসিন্দা। স্থানীয় এলাকাবাসী ও রোগীদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই সদর হাসপাতালে ভ্যাকসিন নেই, ফলে রোগীদেরকে বাইরে থেকে এসব জরুরি ওষুধ সংগ্রহ করতে হচ্ছে। অনেকে ভ্যাকসিন কিনতে না পারায় গুরুতর অসুস্থ হচ্ছেন। এদিকে সড়কের বিভিন্ন এলাকায় কুকুর বেড়েই চলেছে, এদের নিয়ন্ত্রণেও নেই পর্যাপ্ত উদ্যোগ। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছেন ফসল, সবজি, ফুল, ফল ও গবাদি পশু উৎপাদন সহ কৃষির নানা কৌশল। পড়ালেখা করে কৃষি নিয়ে নতুন স্বপ্ন বুনছে শিক্ষার্থীরা। 2001 সালে কুমিল্লা কোটবাড়ি চৌরাস্তার পাশে ধনপুর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এখানে 12 শতাধিক শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজে শিক্ষা জীবন শেষে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে অনেকেই প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির কারণে কৃষি খাতে কাজের অনেক সুযোগ তৈরি হচ্ছে বলে জানান শিক্ষকরা, যা দেশের খাদ্য সংকট দূর করতে ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ আওয়ারে আরো একবার সময় হলো বাইজি ডিজিটাল বিরতিতে যাবার। ফিরছি আরো জানিয়ে। দুধের ট্যাঙ্কারে ধাক্কা দিয়ে উল্টে গেল দোতলা বাস, উত্তরপ্রদেশে নিহত 18। ইউরোর দ্বিতীয় সেমিতে আজ নেদারল্যান্ডস ইংল্যান্ড মুখোমুখি। বিরতি থেকে ফিরে এসে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি বেলা 3টা নিউজ আওয়ারে। দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশে দোতলা বাস ও দুধবাহী একটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 19 জন। আজ সকালে উত্তরপ্রদেশের উন্নাওতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দোতলা বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল।
লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসটি একটি দুধবাহী ট্যাঙ্কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই 3 নারী ও 1 শিশুসহ 18 জন মারা যান। স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।